তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেনার। তো আজকের প্রথম নিউজ হচ্ছে আমাদের রিয়া রিপ্লিকে নিয়ে। তো রিয়া রিপ্লি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটা ফটো পোস্ট করেছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। তার সাথে তার বয়ফ্রেন্ড বাডি ম্যাথিউস, বা যাকে তোমরা বাডি মার্ফি নামে চেনো, সেও রয়েছে। আর ফটোটা দেখে যা মনে হচ্ছে যে রিয়া রিপ্লির রিকভারি তো খুবই ভালোভাবে চলছে, আর এখন দেখতে গেলে প্রায় আগের থেকে অনেকটা ভালো অবস্থার, অনেকটা সুস্থ হয়ে গেছে। তো তোমরা এক্সপেক্ট করতে পারো যে রিয়া রিপ্লি আর কিছু মাসের মধ্যে পুরোপুরি ঠিক হয়ে ডাব্লিউডাব্লিউতে তার রিটার্ন করবে। যেমনটা মনে হচ্ছিলো যে এখন প্রায় 7-8 মাস তার টাইম লেগে যাবে, হয়তো অত টাইম লাগবে না, তবে তোমরা এক্সপেক্ট করতে পারো আর বড় জোর 5 মাসের মধ্যে রিয়া রিপ্লি পুরোপুরি ঠিক হয়ে যাবে আর ডাব্লিউডাব্লিউতে তার রিটার্নও করে নেবে। তো এবারে কথা বলা যাক যে 25 তারিখে যে কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং প্রিমিয়াম লাইভ ইভেন্টটা হতে চলেছে, সেখানের জন্য ডাব্লিউডাব্লিউ এখন আপাতত কী ম্যাচ অফিসিয়াল করেছে। তো প্রথম ম্যাচটাতে তোমরা জানো এটা হচ্ছে কোডি রোডস ভার্সেস লোগান পল, আর এই ম্যাচটাকে এখন আপাতত চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন ম্যাচ বলেই অ্যাডভার্টাইজ করা হচ্ছে। তবে এটা উইনার টেক্স অল ম্যাচ হবে কিনা বা এখানে কোনো চ্যাম্পিয়নশিপ বেল্ট ইনভলভ হবে কিনা সেটা আমরা এখনও পর্যন্ত জানতে পারিনি। হয়তো ডাব্লিউডাব্লিউ এখানে উইনার টেক্স অল স্টিপুলেশন দিয়ে দিতে পারে, তো সেটা তো দেখতে হবে যে কী হয়। আর তারপরে যে ম্যাচটা রয়েছে সেটা হচ্ছে বেকি লিঞ্চ ভার্সেস লিভ মর্গান ফর দ্য ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড ওমেন্স চ্যাম্পিয়নশিপ। আর সবার লাস্টে রয়েছে একটা ট্রিপল থ্রেড ম্যাচ, সেটা হচ্ছে ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য। ওটা হচ্ছে স্যামি জেন ভার্সেস ব্রনসন রিড ভার্সেস চ্যাড গেবল। তো এই তিনটে ম্যাচ আপাতত এখন অফিসিয়াল করা হয়েছে। তো দেখা যাক, আমি তো দেখতে চাইছি যে কোডি রোডসের সাথে লোগান পলের যে ম্যাচটা হচ্ছে ওটা যদি উইনার টেক্স অল ম্যাচ বানিয়ে দেয় তাহলে ডাব্লিউডাব্লিউ কাকে জেতাবে, কারণ এটা একটা অনেক বড় সমস্যার বিষয়। এক তো লোগান পলের থেকে যদি চ্যাম্পিয়নশিপ নিয়ে নেওয়া হয় সেটাও খুব একটা ভালো দেখায় না, কারণ সামার স্ল্যামেতে লোগান পলের হোম টাউনে সামার স্ল্যাম হতে চলেছে, আর ডাব্লিউডাব্লিউ তো সেখানে লোগান পলকে বড় একটা ম্যাচ দিতে চায়। তো তার থেকে যদি আগেই চ্যাম্পিয়নশিপ নিয়ে নেওয়া হয় তো বড় ম্যাচ কী করে হবে। আর কোডি রোডসকে এত সহজে হারিয়ে দেবে এটা তো আমার মনে হয় না, কারণ রোমান রেন্সের মতো একটা বড় সুপারস্টারকে হারানোর জন্য কোডি রোডসকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। আর এত কিছু করার পর লোগান পলের কাছে কোডি রোডস হেরে যাবে এটা আমার তো মনে তো হয় না। আমার মনে হয় না যে ডাব্লিউডাব্লিউ এত সহজে কোডি রোডসকে হারাবে। তো এটা যদি চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন ম্যাচ হয় তাহলে তো ঠিক আছে, মানে একটা সময়ের জন্য মেনে নেওয়া যায় যে চ্যাম্পিয়নশিপ ইনভলভমেন্ট নেই, মানে কোনো চ্যাম্পিয়নশিপ এখানে অন দ্য লাইন নেই, তো যেই জিতুক না কেন কিছু যায় আসে না। কিন্তু যদি উইনার টেক্স অল ম্যাচ হয় তো এটা দেখা খুবই ইন্টারেস্টিং হবে যে ডাব্লিউডাব্লিউ কী ডিসিশন নেয়, কারণ যেদিকে যাবে সেদিকেই বিপদ। আর যদি এই ম্যাচটাকে ডাব্লিউডাব্লিউ উইনার টেক্স অল ম্যাচ বানিয়ে দেয় তাহলে কোডি রোডস যদি লোগান পলকে হারিয়ে দিয়ে ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপটাও জিতে যায়, তাহলে সেথ রলিন্সের পর কোডি রোডস 2015 সালের পর দ্বিতীয় ব্যক্তি হয়ে যাবে যে একসাথেই ডাব্লিউডাব্লিউর ওয়ার্ল্ড টাইটেল আর ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপ হোল্ড করেছে। তো দেখা যাক এটা আদৌ হয় কি না। আর কালকের রয়ের মেন ইভেন্টে আমরা ইলিয়া ড্র্যাগনভ ভার্সেস জে উসোর ম্যাচ দেখতে পেয়েছিলাম, আর সেখানে জে উসো জিতে যায়। আর তারপর আমরা দেখলাম যে সেখানে গান্থারও চলে আসে, আর তারপর অফ এয়ার চলে যায়। তারপর আমরা অফ এয়ার চলে যাওয়ার পর দেখতে পেয়েছিলাম যে এখানে যেহেতু অফ এয়ার চলে গেছে কোনো কিছু টেলিভিশনে দেখানো হবে না, তাই গান্থার কী করেছে নিজের ক্যারেক্টারটা একটু ব্রেক করেছিল আর কিছু সেকেন্ডের জন্য জে উসোর সাথে সে ইট করতে যাচ্ছিল, যে ক্রাউডের সাথে ইট মোমেন্টটা শেয়ার করবে, কিন্তু গান্থার তো ভাই গান্থার ক্রাউড আর জে উসোর সাথে 2-3 বার হাত ওপর নিচে করার পরে জে উসোর উপরেই অ্যাটাক করে দেয়। আর এইরকম আমরা ছোটোখাটো মোমেন্ট আমরা অফ এয়ার চলে যাওয়ার পর বা স্ম্যাকডাউন অফ এয়ার চলে যাওয়ার পর কিংবা লাইভ ইভেন্টে দেখতে পেয়েই থাকি। আর ফ্রান্সে ব্যাকল্যাশ হওয়ার পর আমরা একটা জিনিস তো নোটিস করেছি যে আমেরিকার ক্রাউডে এখন ফ্রান্সের ক্রাউডকে কম্পিটিশান দেওয়ার জন্য তাদের মতনই হওয়ার চেষ্টা করছে। আর আমরা দেখেছি যে র্যান্ডি অর্টনের মতো বড় সুপারস্টার যখন আমেরিকার ক্রাউডের এগেনস্টে কথা বলে যে এত বছর ধরে আমেরিকার ক্রাউড আমাকে যা রিয়াকশান দেয়নি তার সব রিয়াকশান আমি ফ্রান্সের ক্রাউড থেকে পেয়েছি। এছাড়া আমরা দেখতে পেলাম যে ফ্রান্সের ক্রাউড কত ভালো, আর আমেরিকার ক্রাউডও এখন ফ্রান্সের ক্রাউডকে কপি করার চেষ্টা করছে, সেটা আমরা ব্যাকলেসের পর থেকে দেখতে পাচ্ছি। এখন র্যান্ডি অর্টনের থিম সং গাওয়া হচ্ছে জে উসোর এন্ট্রান্সের সময়। আগে সবাই হাত ওপর নিচে করতে, এখন কী করেছে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে হাত ওপর নিচে করছে। তো সুপারস্টারদের এন্ট্রান্সটা তো খুবই ভালো হয়েছে, আর ম্যাচের মধ্যে একটা আলাদা এনার্জি চলে আসে যখন ক্রাউড এত ভালো হয়। তো আমেরিকানরা এত বড়াই করে আমরা এই দিক দিয়ে উন্নত ওই দিক দিয়ে উন্নত, কিন্তু লাইভ ক্রাউড কেমন হওয়া উচিত সেটা তো ফ্রান্সের মানুষই শিখিয়েছে। আর এখন বলতে গেলে আমেরিকার ক্রাউড ফ্রান্সের ক্রাউডকে কপি করছে, যেটা দেখে তো আমাদের ভালো লাগছে, কারণ যদি আমেরিকার ক্রাউডও ফ্রান্সের ক্রাউডের মতো ভালো হয়ে যায় তো আমাদের ডাব্লিউডাব্লিউটা দেখতে একটু বেশি ভালো লাগবে।
আর তোমরা এই ফটোটা একবার দেখো, আমরা দেখেছিলাম যে ওটিস স্যামিজেনকে হারাতে পারেনি, তাই চ্যাট গেবাল ওটিসের মুখে জোরে একটা থাপ্পড় মেরে দেয় আর তারপর সেখান থেকে চলে যায়। তো ওটিসের মুখটা দেখে তোমাদের খারাপ তো খুবই লাগবেই, কারণ এটা ওটিসের মুখটা এমনভাবে ওটিস করে আছে যে দেখে একটু মায়াই হয়। আমার তো খুব খারাপ লাগছিলো ওটিসকে দেখে, একটু ইমোশনাল হয়ে গেছিলাম। তো এটা খুবই এখন মানে সময়ের অপেক্ষা যে আমরা দেখলাম যে ম্যাক্সিম, ডুপ্রি, আকিরা টোজাবা আর ওটিস এই তিনজনের ওপরেই চ্যাট গেবাল খুবই খারাপ ব্যবহার করেছে আর সমস্ত ব্লেম এদের উপর দিয়ে দিয়েছে। আর ওটিসের সাথে যেটা হলো সেটা তো একেবারে হার্ট ব্রেকিং বলতে পারো। তো খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো যে ম্যাক্সিম ডুপ্রি করবে কি না জানি না, তবে আকিরা টোজাবা আর ওটিস দুজন মিলে চ্যাট গেবালের উপরে অ্যাটাক করে দেবে, এটা তো একেবারে 100% শিওর। ম্যাক্সিম ডুপ্রিও করতে পারে অ্যাটাক, কারণ ম্যাক্সিম ডুপ্রির সাথেও তো খুবই খারাপ ব্যবহার করেছে চ্যাট গেবাল। তো আমি এটা দেখার জন্য অপেক্ষা রয়েছি, আর বেশিরভাগ ফ্যান্সরা এটা দেখতে চায় কারণ এখানে একটা ইমোশান জড়িয়ে গেছে। তো দেখা যাক কবে আকিরা টোজাবা আর ওটিস চ্যাট গেবালের উপর টার্ন করে দেয় আর চ্যাট গেবালকে তার আসল জায়গাটা দেখিয়ে দেয়। সত্যি তো এটা যে চ্যাট গেবাল না স্যামি জেনকে হারাতে পেরেছে, না ব্রনসন রিডকে হারাতে পেরেছে, আর সমস্ত হারের ব্লেম আলফা একাডেমির উপর দিয়ে দিয়েছে, যেখানে এদের কোনো দোষই ছিল না। আর এই সপ্তাহে স্ম্যাকডাউনের জন্য কোডি রোডসের আর লোগান পলের কন্ট্রাক্ট সাইনিংও অ্যানাউন্স করে দেওয়া হয়েছে। সম্ভবত আমরা এখানেই জেনে যাবো যে এটা চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন ম্যাচ হবে নাকি উইনার টেক্স অল ম্যাচও হবে, আর এখানে কোন চ্যাম্পিয়নশিপটা থাকবে। এইটাও হতে পারে যেখানে হয় লোগান পলের চ্যাম্পিয়নশিপটা অন দ্য লাইন থাকবে, নাহলে কোডি রোডসের চ্যাম্পিয়নশিপ অন দ্য লাইন থাকবে, নাহলে দুটোই অন দ্য লাইন থাকবে, আবার কোনোটাই অন দ্য লাইন থাকবে না। তো দেখা যাক কী হয়। আর কন্ট্রাক্ট সাইনিং অ্যানাউন্স করেছে, তো আমি তো বলবো যে যদি কন্ট্রাক্ট সাইনিংয়ে এসে একটু প্রোমো কাট করা হয়, মানে আগের বারে আমরা দেখতে পেলাম যে এজে স্টাইলসের সাথে যেটা হলো সেটাই যদি হয় তো বলবো দরকার নেই, বহুত বোরিং হয়ে যাচ্ছে। কন্ট্রাক্ট সাইনিংয়ে একটু আমরা মারামারি এক্সপেক্ট করি। আর আমরা আগের বারে কী দেখতে পেলাম, এজে স্টাইলস আর কোডি রোডস কন্ট্রাক্ট সাইন করলো, দুজনে হাত মিলালো, আবার চলেও গেলো। এটা কী ধরনের কন্ট্রাক্ট সাইনিং আমার তো মাথায় ঢোকে না। তো এই কন্ট্রাক্ট সাইনিংটা যদি ওই রকমই হয় তো বলবো, আর কিছু বলার নেই। কোডি রোডস এত প্রোমো কাট করে স্টোরি লাইন শুধু বিল্ড করা যায় না, একটু মারামারিও করতে হয়। আমরা আগেকার যুগে তো দেখেছি কন্ট্রাক্ট সাইনিং কীরকম হতো। রিসেন্ট টাইমে রোমান রেন্সের কন্ট্রাক্ট সাইনিংগুলোই দেখে নাও, তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা ভালো স্টোরি লাইন বিল্ড হতো শুধুমাত্র কন্ট্রাক্ট সাইনিং দিয়ে। আর এখানেও যদি আমরা দেখি যে কোডি রোডস, লোগান পল দুজন হাত মিলিয়ে চলে যায়, আর স্টোরি লাইন বিল্ড আপের নামে লোগান পল কোডি রোডসের মুখে যদি এজ স্টাইলসের মতো একটা চাপড় মেরে দেয়, তো বলবো দরকার নেই এরকম কন্ট্রাক্ট সাইনিংয়ের মানে কি বলো, পুরো পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে। খালি প্রোমোর ওপরে প্রোমো, আর ওর সাথে হাত মিলাচ্ছে। যদি দুজন ফেস সুপারস্টার হয় তো হাত মিলাবে, আর যদি হিল হয় তো একে অপরের এগেনস্টে একটু কথা বলবে আর বড় জোর একটা মুখে চাপড় মেরে দেবে, ব্যাস। আমরা এই রিসেন্ট টাইমে স্টোরি লাইন বিল্ড আপের যে কোয়ালিটি খুবই নিচে নামতে দেখেছি, আর আমার তো এই কন্ট্রাক্ট সাইনিংয়ের থেকে বেশি কিছু আশাও আমি রাখছি না। তো দেখা যাক কী হয়। আর PWI একটা ফটো শেয়ার করেছে, তোমরা ফটোটা দেখতে পাচ্ছ। এই ফটোটা 2018 সালের। এখানে আমরা দেখতে পাচ্ছি কোডি রোডস, আমাদের আমেরিকান নাইটমেয়ার, আর তার সামনেই দাঁড়িয়ে আছে আমাদের স্ম্যাকডাউনের জেনারেল ম্যানেজার নিক অল্ডিস। তো হয়েছিল এটা কি 2018 সালে। নিক অল্ডিস প্রায় 1000 দিনেরও বেশি সময় ধরে NWA চ্যাম্পিয়ন ছিল, আর কোডি রোডস তাকে এসে চ্যালেঞ্জ করেছিল। এই সময় কোডি রোডস ইন্ডি শোয়ের মধ্যে নিজেকে ভালোভাবে বিল্ড করে, নিজেকে আরও ভালোভাবে গ্রুম করে নতুন করে একটা বড় সুপারস্টার তৈরি করছিল। আর তখন অল এলিট রেসলিং কোম্পানি তৈরি হয়নি, আর WWE-তে কোডি রোডসের ফিরে আসাও তখন অনেক দেরি ছিল, প্রায় বলতে গেলে 4 বছর। আর তখন আমরা কোডি রোডসের সাথে নিক অল্ডিসের ফিউড দেখতে পেয়েছিলাম NWA এর মধ্যে, NWA ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। আর নিক অল্ডিসের যে 1000 দিনেরও বেশি সময় ধরে সেই টাইটেল রেনটা চলছিল, সেটা কোডি রোডসই নিক অল্ডিসকে হারিয়ে ভেঙে দেয়। তো এইটা একটা জিনিস শেয়ার করেছে। তো নিক অল্ডিস আর কোডি রোডস দুজনেই এখন WWE-র মধ্যে আছে। কোডি রোডস কী করেছে সেটা তো আমরা দেখেই নিয়েছি, এখন খালি নিক অল্ডিসের ইনরিং ডেবিউটা কবে হবে সেটাই দেখার। আপাতত এখন হবে না, কারণ নিক অল্ডিস এখন ইনজয়েড হয়ে গেছে, ইনজয়েড আছে। আর CM পাঙ্কের মতোই সে রিকভারি করছে। নিক অল্ডিস আর CM পাঙ্কের ইনজুরি একদম সেম। তো CM পাঙ্কের যত টাইম লাগবে নিক অল্ডিসেরও তত টাইম লাগবে। তো ধরে নিতে পারো 4 থেকে 5 মাস। তো দেখা যাক নিক অল্ডিস কীভাবে লড়ে আর কোন স্টোরি লাইনের মধ্যে নিক অল্ডিসের ডেবিউ হয় WWE-তে, সেটাই আমি দেখার জন্য খুব ইন্টারেস্টেড। আর আমি তো বিশেষ করে নিক অল্ডিসকে WWE রিংয়ে লড়তে দেখতে চাই, আর আমি জানি যে WWE অনেক ফ্যান্সরা নিক অল্ডিসকে লড়তে দেখতে চায় WWE রিংয়ের মধ্যে। তো দেখা যাক কবে সেটা হয়। তো সবার লাস্টে রয়েছে রোমান রেন্স রিলেটেড একটা নিউজ, আর এটা একটা অনেক বড় নিউজ। তোমরা অনেকেই অপেক্ষা করে আছো যে রোমান রেন্স কবে রিটার্ন করবে। তো তোমরা যেমনটা জানো যে জেরো নিউজ অনেক WWE রিলেটেড নিউজ দিয়ে থাকে, আর জেরো নিউজের
মানে ডাব্লিউডাব্লিউর ভেতরে যারা কাজ করে তাদের সাথে জিরো নিউজের কন্ট্রাক্ট আছে, আর সেখান থেকে জিরো নিউজ অনেক ভেতরকারের নিউজ পেয়ে যায়। তো ব্যাপারটা হচ্ছে যে জিরো নিউজ একটা টুইট করেছে, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই টুইটেতে আমরা একটা জায়গায় রোমান রেন্সকে দেখতে পাচ্ছি, আর তার পাশেই রয়েছে সামার স্ল্যামের ইন্ট্রো। তো জিরো নিউজ এটা বলতে চাইছে, এটা টিজ করছে যে সামার স্ল্যামে সম্ভবত আমরা রোমানের রিটার্ন দেখতে পাবো। আর আমি রিসেন্ট টাইমে দেখেছি যে জিরো নিউজ যে কটা নিউজ দিয়েছে সব কটা নিউজই সত্যি হয়েছে। বলতে গেলে খুব কম এমন নিউজ বেরিয়েছে যেগুলো মিথ্যে হয়েছে। বলতে গেলে 10খানার মধ্যে 9খানা নিউজ একেবারে সত্যি। তো তোমরা এটাও ধরে নিতে পারো যে এটাও সত্যি হবে, আর আমরা তো এটা এক্সপেক্ট করছি যে রোমান রেন্স সামার স্ল্যামের আশেপাশে রিটার্ন করবে ডাব্লিউডাব্লিউতে। আর এটা রুমার চলছে অনেক দিন ধরে যে সামার স্ল্যামেতে রোমানের রিটার্ন হবে, তবে কিছু কনফার্মেশন ছিল না। তবে জিরো নিউজের এই টুইটটা হওয়ার পর এটা বলতে গেলে এখন প্রায় 95% কনফার্ম যে রোমানকে আমরা সামার স্ল্যামে দেখতে পাবো। তো যারা রোমানের জন্য অপেক্ষা করছো তাদের জন্য অনেক ভালো নিউজ। আর রোমান রেন্স সামার স্ল্যামে আসছে এটা তো আমরা বুঝে গেছি, কিন্তু হয়তো আমরা রককেও দেখতে পাবো সামার স্ল্যামেতে, কারণ রক কিছুটা এমনটাই ইন্ডিকেশান দিয়েছিল মানে ডাব্লিউডাব্লিউ থেকে চলে যাওয়ার পর আগে র আফটার মেনিয়াতে। তো আমরা রক আর রোমান রেন্স দুজনকেই হয়তো সামার স্ল্যামেতে দেখতে পাবো, তবে রোমানকে তো দেখতে পেয়েই যাবো, যেটা এই টুইট থেকে বুঝতে পারছি। আর আমরা স্টোরি লাইন দেখলেও বোঝা যায় যে সামার স্ল্যামের টাইমে আমরা রোমানকে দেখতে পেয়েই যাবো, আর এখন তো জিরো নিউজও বলে দিয়েছে। তো চলো গাইস, তোমরা যারা ছিলে তারা খুবই খুশি হয়ে যাবে, রোমানের যারা ফ্যান আছো আর যারা রোমানকে দেখার জন্য একদম অতিষ্ঠ হয়ে উঠেছো, তো তোমাদের জন্য এটা ভালো নিউজ। তো চলো গাইজ, এই ছিল আজকের নিউজ ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, আর তোমাদের বন্ধুদের মাঝখানে একটু শেয়ারও করে দিও যারা তোমাদের মতো এরকম ডাব্লিউডাব্লিউ দেখতে খুবই পছন্দ করে। তো চলো গাইজ, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ডাব্লিউডাব্লিউ নিউজ ভিডিও নিয়ে।